স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আজ দ্বিপাক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, তারা শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে ব্যবসা, বিনিয়োগ ও কৃষি সহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হতে পারে। টেকনাফের নাফ নদী থেকে একটি মাছ ধরার ট্রলার সহ 12 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। শনিবার দুপুর 1:30টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম। টেকনাফ 2 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, এ ব্যাপারে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এর আগে 2 দফায় ধরে নিয়ে যাওয়া হয় 7 জেলে। এখনও তারা আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যবসায়ীর 2.5 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, গত রাত 10:30টায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে একটি সাদা প্রাইভেট কার থেকে 2 ব্যক্তি বের হয়ে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার কাছে থাকা ব্যাগে 2.5 লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। জামালপুরে প্রায় 150 বছরের পুরনো হরিজন কলোনিতে মানবেতর জীবনযাপন করছে পরিচ্ছন্নতা কর্মীরা। আবাসন, পানি ও পয়ঃনিষ্কাশনের দুরবস্থার মধ্য দিয়ে কোনো রকমে দিন কাটছে তাদের। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি। প্রতিদিন ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখছেন যারা, তারাই মানবেতর জীবনযাপন করছেন অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে। এটি জামালপুর শহরের হরিজন কলোনির চিত্র। তাদের নেই নিরাপদ আবাসস্থল, নেই রান্নাঘর। ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে বাস করছেন এক পরিবারের সকল সদস্য। আমরা 13 জন লোক এক ঘরে থাকি, এক ঘরে বসবাস করি। এটা বাথরুমের কষ্ট, এটা কলের কষ্ট, এটা চুলার পাড়ের কষ্ট। আমি 2য় শ্রেণীতে পড়ি, আমার পড়ালেখা করার ভালো স্কুল নাই। শহরের বজ্রাপুরে প্রায় 150 বছরের পুরনো এই হরিজন কলোনিতে বাস করছে 1.5 শতাধিক পরিবার। এখানে নেই বিশুদ্ধ খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা। ওয়াশরুম, এই ওয়াশরুমে একজন গেলে 10 জন দাঁড়ায় থাকে। এখন জনসংখ্যা বাড়ছে, এক ঘরে 4 ফ্যামিলি থাকে। পৌরসভার চাকরি করি, বেতনও কম, ওটার মধ্যে আমরা কোনো রকম চলি। শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশে, পাচ্ছে না প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ, ভুগছে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায়। প্রায় 200 বছর আগে তারা যে কলোনিতে বসবাস করত, এখনো একই কলোনিতে তারা বসবাস করছে। ফলে মানুষের যে একটা মৌল মানবিক চাহিদা পূরণ করার কথা, সেই সঠিক মৌল মানবিক চাহিদা পূরণ করা হচ্ছে না। পৌরসভা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি যাতে করে তাদের জীবনমান এবং তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের যে নাগরিক সুবিধা রয়েছে সেগুলো যেন উন্নতি হয়। নাগরিক অধিকার নিশ্চিতে সকলের সহানুভূতি আর সহযোগিতার আহ্বান জানালেন জামালপুর হরিজন কলোনির বাসিন্দারা। দীপ্ত, বার্তাকক্ষ। কৃষিকাজে ব্যবহার উপযোগী ড্রোন তৈরি করেছেন দিনাজপুরের তরুণ সবুজ সর্দার। তার এই ড্রোন দিয়ে ফসলের জমি, বাগান বা পুকুরে সার, বীজ ও মাছের খাবার ছিটানো যায়। রিমোটের সাহায্যে মাটি থেকে আকাশে উঠছে সবুজের তৈরি এই ড্রোন। কৃষির নানা কাজে ব্যবহার সম্ভব বলে এই ড্রোনের নাম রাখা হয়েছে কিষানি। ড্রোনটি তৈরিতে খরচ হয়েছে মাত্র 35,000 টাকা। মোবাইল কিংবা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করে মাত্র 30 মিনিটে প্রায় 10 বিঘা জমিতে সার ও কীটনাশক স্প্রে করা সম্ভব বলে জানান এই তরুণ উদ্ভাবক।
আমি যেহেতু একজন কৃষকের ছেলে, আমি জানি যে কৃষিকাজে অনেক পরিশ্রম করতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমি দেখলাম যে কৃষিকাজের জন্য তাহলে একটা ড্রোন তৈরি করবো, এগ্রিকালচার ড্রোন, যেটার মাধ্যমে জমিতে স্প্রে করা সম্ভব। তো আমি যেহেতু একটি ছোট আকৃতির ড্রোন তৈরি করছি, এটা সর্বোচ্চ 2 লিটার বা 2 কেজি ওয়েট নিতে পারে এবং এটা আরো বড় আকৃতির তৈরি করা সম্ভব। দিনাজপুরের ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে 2021 সালে এসএসসি সম্পন্ন করে একটি পলিটেকনিক ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন সবুজ সর্দার, কিন্তু অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া হয়নি তার। পরবর্তীতে কাজ শুরু করেন গ্রামের একটি মোবাইলের দোকানে। তবে থেমে থাকেনি সবুজের উদ্ভাবনী নেশা। একটা বিমান বানাইলো, 10 জনে দেখিলো, সফল হলো। আবার একটা জিনিস বানাচ্ছে, জমি স্প্রে করবে। ভাইয়া আর একটা ড্রোন আবিষ্কার করছে, তার ড্রোন দেখে সবাই খুশি হয়েছে। মা হয়ে চাই যে সরকার সহযোগিতা করুক, আমার ছেলেটা আরো বড় ধরনের জিনিস বানাক। আমাদের তো সেইভাবে আর্থক নাই। এখন আমি করতে পারি না এবং আমার ছেলেটার সাপোর্টারও আমি দিতে পারি না। আমার ছেলেটার লেখাপড়ার খরচ এবং ছেলেটা যেটা চাহিদা করে সেটা আমি পূরণ করতে পারি না। সবুজকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলার প্রশাসন। এই বিষয়টিকে আরো মডিফাই করা, এটিকে আরো যুগোপযোগী করা কঠিন। সেজন্য প্রয়োজন আমাদের বিভিন্ন ভাবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা। আমরা সরকারি পর্যায়ে আমরা যতটুকু সম্ভব এই বিষয়টি যেন আরো সামনের দিকে যায়, সেই বিষয়টি আমরা দেখব। এর আগে মাত্র 45 দিনের চেষ্টায় চালকবিহীন ছোট বিমান তৈরি করে আকাশে উড়িয়ে ব্যাপক সাড়া ফেলেন সবুজ সর্দার। দীপ্ত, বার্তাকক্ষ। কক্সবাজারে আজ শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিচ্ছে অন্তত 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানান, উখিয়া উপজেলার ইনানী হোটেল এলাকায় এই সম্মেলন হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাল সম্মেলনে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনাহারে মৃত্যুর মিছিল থামছে না যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে। শনিবার 2 শিশুসহ অনাহারে আরও 8 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্যকর্মীদের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উপত্যকাটিতে নতুন করে ইসরায়েলি হামলায় আরও 63 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 22 জন। হামলার পাশাপাশি ইসরায়েলি সেনারা গাজা সিটির আরও গভীরে প্রবেশ করছে। শহরটি পুরোপুরি দখল ও প্রায় 10 লাখ মানুষকে জোরপূর্বক উৎখাত প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা। গাজা ইসরায়েল কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষ সহজেই বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিতে হবে। ত্রাণ নিয়ে সীমান্তে অপেক্ষা করছে অসংখ্য ট্রাক, কিন্তু ইসরায়েল অনুমতি দিচ্ছে না। গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য সংকট চলছে। এরই মধ্যে অনাহারে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই শিশু। অবশেষে শুক্রবার উপত্যকাটিতে মানব সৃষ্ট দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা IPC। রোম ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার তথ্য মতে গাজায় 5 লাখের বেশি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছে। বেশি নাজুক অবস্থায় আছে শিশুরা। অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল যে তারা কাঁদতে বা খাবার খেতে পারছে না।
মানবসৃষ্ট এই দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রতিদিন 100-র বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। UNRWA জানিয়েছে গাজার বাইরে জর্ডান ও মিশর সীমান্তে 6000 ট্রাকে খাদ্য, ওষুধ ও জরুরি সরবরাহ প্রস্তুত রয়েছে। এছাড়া আরও 22,000 ত্রাণবাহী ট্রাক ওই উপত্যকায় প্রবেশের অপেক্ষায় থাকলেও অনুমতি দিচ্ছে না ইসরায়েল। গাজা শহর ও উত্তর গাজায় প্রতিদিনই দুর্ভিক্ষে প্রাণহানি ঘটছে। 22 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় গাজায় 62,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 20,000। ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে খেলার খবর। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও মূল আসরে খেলা হচ্ছে না দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমের। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1998 সালে। সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির এক যুগেও গ্যাস আবিষ্কার করা যায়নি। এদিকে দেশে গ্যাস সরবরাহ, দেশের খনি থেকে বছরে উত্তোলন, দেশে মোট গ্যাস ক্ষেত্র উৎপাদন এবং উত্তোলন, বিভিন্ন অর্থ বছরে উত্তোলন এর একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখানো হয়েছে। এপাশে ডাকসু নির্বাচন বিষয়ে বলা হয়েছে 2টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 2 ছাত্রী। ডাকসু বিষয়ে রয়েছে আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা, এবং ডাকসু বিষয় বলছে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে থাকবে সেনা বিজিবি। আরও রয়েছে প্রথম আলোতে কমিশনার থাকেন ঢাকায়, সড়ক বন্ধ করে ঢোকেন গাজীপুরে। আরেকটি শিরোনাম গাজায় ক্ষুধার কষ্ট বাড়ছে, তীব্র অপুষ্টিতে 3.25 লাখ শিশু। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোট, এনসিপি গণপরিষদে, জুলাই সনদ বাস্তবায়ন। বিএনপি সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য চায় না, জামায়াত সংবিধানের উপরে চায়, এনসিপি চায় পথ নির্দেশক নীতি হিসেবে। অন্য দলগুলোরও মত ভিন্ন। এপাশে রয়েছে অনুপ্রবেশের মধ্যেই আজ শুরু রোহিঙ্গা ফেরানোর সম্মেলন। টেকনাফের নাফ নদের ওপারে আবারও গোলাগুলির শব্দ। অনুপ্রবেশের অপেক্ষায় হাজারো রোহিঙ্গা, ঠেকাতে কঠোর বিজিবি। এপাশে বলা হয়েছে গাজায় দুর্ভিক্ষের করুণ বাস্তবতা, একদিনে আরও 71 জন নিহত। এরপর রয়েছে বণিক বার্তা। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে। বণিক বার্তায় আরও রয়েছে অর্ধযুগ পর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে 2026-এর এইচএসসি পরীক্ষা। এপাশে সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করব, এমনটি বলেছেন সিএসি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম ভূমিতে ডিজিটাল ভোগান্তি। আরও রয়েছে জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মত পার্থক্য স্পষ্ট। খসড়াতে মতামত দিয়েছে 24টি দল। করণীয় নির্ধারণে আবারও সংলাপে বসবে কমিশন। আরেকটি শিরোনাম সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।